ইরান ইসরায়েল সংঘাতের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনার জন্য অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস। স্যার, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। স্যার, গত 5 দিন ধরেই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা চলছে, আমরা সবাই এই বিষয়ে অবগত রয়েছি। একটু জানতে চাই যে এই হামলাটা আসলে যেভাবে বাড়ছে তাতে এটি দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কা কতটুকু, একই সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার মতো কোনো পরিস্থিতি আসলে তৈরি হবে কিনা এর মাধ্যমে? শুনতে পাচ্ছেন? স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, আমি আরো একবার আপনাকে প্রশ্ন করতে চাই। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, আমি আমি বল আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমি আপনাকে প্রথমেই যে বিষয়টি আমরা জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে, গেল 5 দিন ধরে তো ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা পাল্টাপাল্টি হামলা চলছে, আমরা সবাই অবগত রয়েছি। এই হামলাটি আসলে দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কা কতটুকু, একই সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হওয়ার মতো কোনো পরিস্থিতি আসলে এর মধ্য দিয়ে তৈরি হবে কিনা? স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা স্যার, আমি তাহলে আরও একবার প্রশ্নটি করছি। সেটি হচ্ছে, আমি প্রথম যে বিষয়টি নিয়ে জানতে চেয়েছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে পাল্টা হামলা চলছে সেটি আসলে দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কা কতটুকু রয়েছে, এবং এই পাল্টা হামলাটা আসলে মানে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেওয়ার শঙ্কা আসলে কতটুকু রয়েছে? আহ দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা এই যুদ্ধের অনেকখানি বেশি। কারণ আমরা যদি দেখি যে এই ধরনের সংঘর্ষের ক্ষেত্রে মানে তার মূল লক্ষ্য কি থাকে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে ইরানকে ডিনিউক্লিয়ারাইজেশন করা, শুধু কি তাই, বা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে এসেছে, যেটা হচ্ছে যে ইরানের যে যে রাজনৈতিক কি বলা হয়, যে রেজিম রয়েছে, যে পলিটিক্যাল রেজিম রয়েছে, তা এখন এখন ইসরায়েল কি চাইছে, বা ইসরায়েলের সহযোগীরা কি চাইছে যে সেই রেজিমটার এক ধরনের পতন সেখানে ঘটবে। সুতরাং যদি আমরা লক্ষ্যটা দেখি, সেই লক্ষ্য অর্জন করার জায়গাটা দেখি আর কি। আবার আরেকটি আলোচনা যেটা আসছে সেটা হচ্ছে যে ইরান কত তাড়াতাড়ি এই ধরনের একটি ঘোষণায় যাবে যে তারা নিউক্লিয়ারাইজ নিজেরা করবে, বা যে আলোচনাটা চলছিল বিভিন্ন দেশগুলোর সাথে সমন্বয়ে, সেই জায়গাটাতেও এক ধরনের আমরা লক্ষ্য দেখতে পাচ্ছি আর কি। সুতরাং এই সবগুলো যদি আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি, সুতরাং আমরা বুঝবো যে যে খুব সহজে এই লক্ষ্যটা অর্জিত হওয়া সম্ভব কিনা, এবং সেক্ষেত্রে যুদ্ধটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 5 দিনের এই যে পাল্টা হামলা চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই হামলায় ইরানে 200-র বেশি মানুষ নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলের নিহতের সংখ্যা কিন্তু তুলনামূলক একেবারেই কম, 24। আহ, এটি আসলে কেন? ইসরায়েলের নিহতের সংখ্যা এতটা কম হওয়ার কারণটা কি? এবং একই সঙ্গে জানতে চাই, ইরানি যে ক্ষেপণাস্ত্র সেটি আসলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা সেটিকে আসলে ভেদ করতে কতটুকু সক্ষম হয়েছে বা হচ্ছে? দেখুন, আমরা সকলেই জানি যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স স্ট্রাকচার বা সিস্টেম, যেটাকে আমরা বলছি, বা আয়রন ডোম, খুবই বহুল প্রচলিত। আম, আহ, এই এই ডিফেন্স মেকানিজমেরও এক ধরনের কিন্তু আমরা বলি যে ইরোর স্ট্রাকচার রয়েছে, যে ঠিক আছে সেটাও ভেদ করে হয়তো বা কিছুটা সেখানে আক্রমণগুলো বা ইরানি মিসাইল গুলো যাচ্ছে, যেটাও হয়তো বা অনেককে আশ্চর্য করেছে, যে যেহেতু এটাকে একেবারে শতভাগ সম্পন্ন একটি স্ট্রাকচার হিসেবে বা সিস্টেম হিসেবে চিন্তা করা হয়েছে। কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনি প্রথমে যেটা বললেন, যেটা হচ্ছে যে ইসরায়েলে কেন ক্যাজুয়ালিটিস এর সংখ্যা কম, সেটাই এটা এটা মূলত হচ্ছে যে ইসরায়েলের যে সেলফ ডিফেন্স মেকানিজম তৈরি হয়েছে, এয়ার ডিফেন্স মেকানিজম তৈরি হয়েছে বহু বছর ধরে, এই স্ট্রাকচারকে একটা সংহত স্ট্রাকচার হিসেবে, সুসংহত স্ট্রাকচার হিসেবে তৈরি করা হয়েছে। এটাই মূলত এর মূল মূল কারণ।
এবং একই সাথে আমরা দেখছি যে শুধুমাত্র কিন্তু মিসাইল না, ড্রোন দিয়েও অ্যাটাক করা হচ্ছে। সুতরাং সেটা যদি এই ধরনের এয়ার ডিফেন্স মেকানিজমকে কিছুটা পর্যদস্ত করতে পারে বা আরো শর্ট রেঞ্জ এক ধরনের আক্রমণকে এইখানে ট্যাকটিক্যালি ইউজফুল হিসেবে ব্যবহার করার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটাও চেষ্টা করা হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে কনভেনশনালি আমরা যেভাবে আসলে একটা সময় দেখে এসেছি যে ওয়ারফেয়ার বা যেখানে কি বলা হয় যে ইনফেন্ট্রির এক ধরনের আধিক্য ছিল বা এক ধরনের আধিপত্য ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা দেখছি যে 21st সেঞ্চুরিতে বা বর্তমান সময়ের এই সংঘর্ষগুলোকে বিশেষ করে আমরা এয়ার পাওয়ারের সুপেরিয়রিটি দেখি এবং স্ট্র্যাটেজিক এবং ট্যাকটিক্যাল দুই দিক থেকে আমরা দেখি যে এয়ার পাওয়ারকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং এটা দুটো পক্ষই করছে তাদের অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে। এবং ইসরায়েলের টেকনোলজিক সুপেরিয়রিটি যেটা অত্যন্ত স্বীকৃত বিভিন্ন ভাবেই, যারা বিশেষ করে মিলিটারি বা স্ট্র্যাটেজিক স্টাডিজ সম্পর্কে ধ্যান ধারণা রাখেন তারা বলতে পারবেন। সুতরাং এই জায়গাটাতে আমরা এক ধরনের ইসরায়েলের আপার হ্যান্ড দেখতে পাচ্ছি, কিন্তু যতটুকু আসলে চিন্তা করা হয়েছিল যে ইসরায়েলের এয়ার ডিফেন্স মেকানিজম আম, আরো বেশি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে, সেটাতে আমরা কিছুটা হয়তো বা দেখেছি যে ইরানের এক ধরনের ইনফিলট্রেশন এখানটাতে তৈরি হয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই আক্রমণ এবং পাল্টা আক্রমণের ধারা অব্যাহত থাকবে, যেটা আমি একটু আগে বললাম যে এই লক্ষ্যটা এখানে ইসরায়েল অ্যাকচুয়ালি ঠিক করেছে, যেহেতু তারাই এখানে এক ধরনের প্রিএমটিভ স্ট্রাইক করেছে, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা কিন্তু আমরা আমরা দেখব। এবং একই সাথে যেহেতু আন্তর্জাতিক পর্যায় থেকে সেটা থামানোর আমরা সেরকম কোনো প্রচেষ্টা দেখছি না, এক্সেপ্ট ফিউ স্টেটমেন্টস, এবং তাহলে বোঝা যাচ্ছে যে এই পুরো বিষয়টাতে শুধুমাত্র মানে ইসরায়েল এবং ইরান তাদেরই যে পরিমাণ কি বলা হয় যে শক্তি ব্যবহার করার স্পৃহা রয়েছে তার উপরে নির্ভর করবে আসলে যুদ্ধটা কতখানি পরিলক্ষিত হবে। স্যার, আমরা দেখেছি যে এই 5 দিনের সংখ্যাতে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে বলেছেন যে নতুন একটি যুদ্ধের সূচনা হতে পারে। নতুন একটি যুদ্ধের সূচনা হতে পারে সেই শঙ্কায় তিনি যুক্তরাষ্ট্রকে এই বিষয়টি থেকে দূরে সরিয়ে রেখেছেন। কিন্তু যদি শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যায় যে এটি একটি পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নিয়েছে, সেক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বা অবস্থানটা কি হবে? দুঃখিত। স্যার, আমি আরও একবার প্রশ্নটি করছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে নতুন একটি যুদ্ধের একটি শঙ্কা তিনি করছেন, সে কারণে তিনি যুক্তরাষ্ট্রকে এই চলমান যে সংঘাত সেটি থেকে আসলে দূরে সরিয়ে রেখেছেন। কিন্তু শেষ মুহূর্তে যদি পূর্ণমাত্রার যুদ্ধে এটি রূপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থানটা আসলে কি হবে? আমি কিছুটা শুনতে পেয়েছি, বাট আমি যতটুকু বুঝতে পারলাম আপনার প্রশ্ন থেকে আর কি মাঝখানে আবারও কেটে যাচ্ছিল এখানে। যেটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দেখুন, যুক্তরাষ্ট্রের একটা অবস্থান রয়েছে এবং আমরা এই এই সংঘর্ষের সূত্রপাত যখন শুরুটা হয়েছিল তখন আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসন থেকে এই স্টেটমেন্টও পেয়েছিলাম যে যুক্তরাষ্ট্র অবগত নয়। কিন্তু এই জায়গাটা আবার খুব গুরুত্বপূর্ণ যে যেটা যেটা তেল আবিব থেকে এসছে যে যুক্তরাষ্ট্র পুরোপুরিভাবে তাদেরকে জানিয়ে এই এই ধরনের কি বলা হয় যে সংঘর্ষে ইসরায়েল প্রিএমটিভ এক ধরনের অ্যাটেম্পট নিয়েছে। বর্তমান সময় বিশেষ করে আমরা জানি যে যেহেতু যুক্তরাষ্ট্র সহ G7 রাষ্ট্রগুলো কানাডায় ছিল এবং সেখান থেকে অনেকটা পরিসমাপ্ত না করেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি ফিরে গেছেন। এবং এখানে দুই ধরনের আলোচনা হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে একটি 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 ক্রুশিয়াল ভূমিকা পালন করবে কিনা সিজ ফায়ারের দিকে। কিন্তু আমি আমি যতটুকু দেখলাম যে ইন্টারন্যাশনাল মিডিয়াতে একটা স্টেটমেন্ট এসছে সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পের সোশ্যাল মিডিয়াতে যে এখনই পর্যন্ত বা এখনই ট্রুজ বা এক ধরনের যুদ্ধ বিরতির কোনো সম্ভাবনা তারা দেখছেন না। বরঞ্চ বিষয়টা অনেকটা ইরানের উপরেই যে কত দ্রুত ইরান আসলে এক ধরনের অস্ত্রবিরতি চুক্তিতে, এক ধরনের ডিনিউক্লিয়ারাইজেশনের চুক্তিতে আসতে পারে এই জায়গাটাতে। এটা খুবই ইন্টারেস্টিং এই কনটেক্সটে যে তাহলে এই যুদ্ধের আরেকটা লক্ষ্য কি ছিল, যে এক ধরনের কোয়ারসিভ প্রেশার বা চাপ তৈরি করে ইরানকে কোনো একটি ডিলে রাজি করানো, যে ডিলটার মাধ্যমে ইরান পরিপূর্ণভাবে তার যে নিউক্লিয়ার ওয়েপন সেই সেই শক্তিকে কি বলা হয় যে ত্যাগ করবে। যদিও যদিও ইরানিয়ান ন্যারেটিভ এখানে পুরোপুরি ভাবে আমার কাছে মনে হয়েছে যে একেবারেই অবহেলিত, যেহেতু ইরান সবসময় বলে আসছে যে তাদের নিউক্লিয়ার ওয়েপন স্ট্রাকচার তৈরি করার কোনো ধরনের নেই। সুতরাং আমেরিকার ভূমিকা এখনো পর্যন্ত এই যুদ্ধ থামার ক্ষেত্রে বা এক ধরনের শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে কতটুকু থাকবে ভবিষ্যতে, সেটা হয়তো এখনই যেটা
সবশেষ যে প্রশ্নটি আমি করতে চাই সেটি হলো যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন অস্থিরতা তৈরি হয় তখনও সবাই একটি বিশ্বযুদ্ধের শঙ্কা করছিল যে হয়তো আরেকটি পারমাণবিক যুদ্ধ তৈরি হবে। স্যার আপনি কথা নিশ্চয়ই খুবই আমাকে ভেঙে ভেঙে আসছে। শুনতে পাচ্ছেন, আমি কি প্রশ্নটি করব? স্যার শুনতে পাচ্ছেন আমাকে? আহ, আপনি কি আপনার সাউন্ডটা একটু বাড়াতে হবে, আসলে লাইনটাও ভেঙে আসছে এবং খুবই সাউন্ডটা আসছে। আচ্ছা, আমি আবারও প্রশ্নটি করছি স্যার, সেটি হলো যে চলমান এই যে সংঘাত, এতে এতে অনেকেই শঙ্কা করছে যে হয়তো আরেকটি বিশ্বযুদ্ধ তৈরি হতে পারে অথবা পারমাণবিক যুদ্ধেরও আশঙ্কা করছেন অনেকেই। এই আশঙ্কাটা আসলে কতটুকু? দেখুন, মানে এইগুলো সবগুলোই আশঙ্কার বিষয়। একটা বিশ্বযুদ্ধ বা যে যুদ্ধে আমরা যদি মনে করি যে বিভিন্ন অন্যান্য শক্তিগুলো, আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে শক্তিগুলো, তারা এখানে কতটুকু এঙ্গেজ হবে সেই জায়গাটা, এই মুহূর্তে সেই সম্ভাবনাটা অনেকখানি কম। বা আমি যদি বলি যে নিউক্লিয়ার এসকালেশনের দিকে সামনে আগাবে কিনা, সেই জায়গাটার ক্ষেত্রেও আমার কাছে মনে হয় সেই সম্ভাবনাটা কম। কিন্তু এটার মূল কারণটা হচ্ছে যে আমরা বর্তমান সময়ে বা বিগত 15-20 বছরে আপনি বিভিন্ন কনফ্লিক্ট যদি দেখেন, সেখানে আপনি দেখবেন যে বিশ্বের বিভিন্ন জায়গায়, যেমন সিরিয়ার কনটেক্সটে যদি আমরা পড়ার চেষ্টা করি, আমরা সেখানে দেখেছি যে আন্তর্জাতিক বিভিন্ন শক্তি এবং আঞ্চলিক শক্তিগুলো কিন্তু একভাবে যুক্ত ছিল। কিন্তু সেটা আমরা 20th সেঞ্চুরিতে যখন বিশ্বযুদ্ধগুলো দেখেছি, বা সেই সময় যুদ্ধের যে প্রকৃতি ছিল সেখানে যেভাবে আমরা দেখেছি যে এই শক্তিগুলো যুক্ত থাকে, বর্তমান সময়ে কিন্তু এভাবে সরাসরি সংযুক্ত থাকার প্রয়োজন হয় না। বা সেটা হয়তো বা আন্তর্জাতিক আইন বলি বা এই জাতিসংঘের যে যে কি বলা হয়, যে সিকিউরিটি কাউন্সিলের যে ধরনের আইনি বিষয়গুলো রয়েছে, তার মধ্যে থেকে বা না থেকেও আমরা এক ধরনের এঙ্গেজমেন্ট কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাক্টরগুলোর দেখি, সেটা তাদের সহায়ক শক্তিগুলোকে বিভিন্নভাবে সহায়তা করার মধ্য দিয়ে। সো একটা জায়গা হচ্ছে যে মানে এসকালেশনটা এমন ভাবে যাবে কিনা যে যেটা একটা প্রত্যক্ষ সংযুক্তি তৈরি করে বিশ্বের যে বিভিন্ন বড় শক্তিগুলো বা মিলিটারি পাওয়ার গুলো রয়েছে। মানে আমরা যদি বলি যে যুক্তরাষ্ট্রের কথা বা রাশিয়ার কথা বা চীনের কথা। প্লাস একই সাথে এটাও গুরুত্বপূর্ণ যে অন্যান্য বিভিন্ন ফ্রন্টে আরো কতগুলো সিগনিফিকেন্ট কনফ্লিক্ট চলছে, যেরকম আমরা যদি রাশিয়া ইউক্রেনের কথা চিন্তা করি, মূলত সেই জায়গাটাতেই বা মিডল ইস্ট নিচেও আরো বেশ কয়েকটা কনফ্লিক্ট হটস্পট রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে নিউক্লিয়ার সংঘাত বা এইরকম একটি জায়গায় পৌঁছানোর বিষয়টা আমরা কতখানি আসলে চিন্তা করব। দেখুন, এটা একটা মানে একমাত্র আশার বিষয়টা হচ্ছে যে আমরা হিরোশিমা নাগাসাকির পরে সত্যিকার অর্থে নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহার আর সত্যি মানে ওভাবে মানে প্রত্যক্ষ ব্যবহার দেখিনি। বহু কয়েকবার এরকম জায়গায় গিয়েছে যে একদম খুব কাছাকাছি অবস্থানে। সো এখানেও একটা এরকম সম্ভাবনা রয়েছে যে নিউক্লিয়ার অস্ত্রকে আসলে এক ধরনের ডেটারেন্স ফ্যাক্টর হিসেবে বা না ব্যবহার করে প্রতিহত করার এক ধরনের প্রচেষ্টা হিসেবে ব্যবহার করার চেষ্টাটাই হয়তোবা শেষ পর্যন্ত থাকবে। আম, কারণ ইরান নিজেও সবসময় তার অফিসিয়াল স্টেটমেন্টে বলেছে যে তারা নিজেরা নিউক্লিয়ার শক্তির অস্ত্রের ব্যবহার তারা করতে চায় না। এবং আমরা যদি রিজিওনাল জিও পলিটিক্সটা একটু বোঝার চেষ্টা করি সেই ক্ষেত্রে, তবে আন্তর্জাতিক সম্পর্কে যেহেতু একেবারে শেষ কথাটা আসলে, বা পাওয়ার পলিটিক্স একেবারে শেষ কথাটা আসলে আরেকটু সময় গেলে বোঝা যাবে যে নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহার বা রিজিওনাল ইন্টারন্যাশনাল এসকালেশনটা কত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।